বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। শ্যামল দত্ত, আপনার কাছে একটু শুনতে চাইব যে আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল এবং আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে, এবং এই হরতালের আগের দিন গতকালকে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে, বিশেষ করে জাতীয়তাবাদী যুব দলের নেতা সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ 63 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজকের এই হরতালটি সম্পর্কে আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। একই সঙ্গে এই যে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হলো, এর কি কোনো সংযোগ রয়েছে কিনা বা কেন করা হলো? হরতালের আগের দিন গ্রেফতার, এটা আমাদের এখানে একটা রীতি হয়ে গেছে বেশ দলীয় নেতাকর্মীকে। তো যদিও এটি বিএনপির হরতাল না, আমি জানি না কি কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর হরতাল ডাকলেই এখন ইদানিং যদি গত কয়েকটা হরতালের চেহারা দেখেন, খুবই সাদামাটা হরতাল, মানে সেই অর্থে কোনো পিকেটিং তো নেই, কোনো সহিংসতা তেমন নেই। ফলে এই মুহূর্তে আমি ঠিক জানি না তাদের গ্রেফতারের কি কারণ। যদিও আমি দুপুর সকাল থেকে নিউজটা দেখছিলাম, সকালেই গ্রেফতার করা হয়েছে তাদেরকে গতকাল, যে তারা কিছু নাশকতা, এগুলো আমরা পুলিশের বাসায় মিটিং করছে। দলীয় কর্মী, রাজনৈতিক নেতার বাসায় দলীয় কর্মী থাকেই, এটা নতুন কিছু না। তার মধ্যে বাসায় বসে তো কেউ আর নাশকতার পরিকল্পনা মানে করে না। এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। আনফরচুনেটলি এখান থেকে তো আমরা বেরোতে পারছি না। হরতাল হবে, হরতালের আগের দিন কিছু গ্রেফতার হবে। আমি সন্ধ্যার সময় যখন এখানে আসছিলাম তখন আমার একটু চিন্তা হচ্ছিল যে হরতালের আগের রাতে বা আগের সন্ধ্যায় যা দেখতে আমরা অভ্যস্ত গত বছর জুড়ে, সেটাও নাই। মানে প্রচুর আগে মানে যদি বছর খানেক আগে 7-8 মাস আগেও দেখেন যে হরতাল হয়ে যেত, কিন্তু হরতালের আগের দিন রাতে হরতাল হয়ে যেত। সেদিন থেকে গাড়ি ঘোড়া মোটামুটি বিভিন্ন জায়গায় সহিংসতা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, লোকজন ফাঁকা হয়ে যেত। কিন্তু আজ বরং প্রচুর ট্রাফিক জ্যাম কিছুক্ষণ আগেও দেখে আসলাম। ফলে হরতালের নেচারটাও আস্তে আস্তে পাল্টেছে। তারপরেও আমি মনে করি যে আসলে এই হরতালটা যারা ডেকেছে কতগুলো ইসলামিক দল, এবং তারা ডাকার কারণ হিসেবে লতিফ সিদ্দিকীর ব্যাপারটা সামনে এনে তারা এই আহ্বানটি করেছে। এখন লতিফ সিদ্দিকী এই মুহূর্তে আমি জানি না ঠিক দেশেই নেই। তাকে যদি গ্রেফতারও করতে হয় সেটা একটি লম্বা প্রক্রিয়া। আপনি যে প্রসেস অনুসরণ করে তাকে গ্রেফতার করতে হবে সেটি কমপক্ষে 1 বছর সময় নেবে। মানে আপনি যদি ইভেন ইন্টারপোলের মাধ্যমে একটা প্রথমত একটা লিগ্যাল প্রসেস শেষ হয়ে তারপরে একটা লিগ্যাল আপনাকে এই গ্রেফতারের প্রক্রিয়াটা শুরু করতে হবে। ফলে এই মুহূর্তে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে হরতাল, এটা আমি ঠিক নিজের কাছেও খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। লতিফ সিদ্দিকীর ব্যাপারে আপনি দেখবেন যে সরকার খুবই স্ট্রং কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথমত তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার, দ্বিতীয়ত তাকে প্রেসিডিয়াম থেকে বহিষ্কার, সর্বশেষ গতকাল তাকে একেবারে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্ন আছে যে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলো নিয়ে বরং আমি অনেক বেশি কনসার্ন হচ্ছে। তিনি অন্তত গত টার্মে এবং এই টার্মে মন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, বিশেষ করে বস্ত্র পাট মন্ত্রী থাকার সময় বিভিন্ন মিল কল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া থেকে শুরু করে জায়গা জমি শ্বশুরবাড়ির নামে বরাদ্দ দেওয়া, শ্বশুরবাড়ির রেফারেন্স দিয়ে বরাদ্দ দেওয়া থেকে শুরু করে নানা রকমের অপকর্মের অভিযোগ আছে। আমি মনে করি যে এগুলো বরং একটা সুষ্ঠু তদন্ত করে আইনি প্রক্রিয়া দিয়ে তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। কারণ না হলে আমরা দেখেছি যে এই অভিযোগগুলো কিন্তু নতুন না। আপনি দেখবেন গত প্রায় 6 মাস যাবৎ বিভিন্ন কাগজে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এগুলো নিয়ে তেমন কোনো কারো মাথা ব্যথা দেখি নেই। কিন্তু যখন লতিফ সিদ্দিকী একটি ধর্ম অবমাননাকর বক্তব্য রাখলেন তখন আমরা সবাই কনসার্ন হয়ে গেলাম। এখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কনসার্নের বিষয়গুলো কোন জায়গাটি আসলে সরকার অ্যাড্রেস করলেন। সরকার তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, ধর্মদ্রোহী বক্তব্যের অভিযোগ আছে, কিন্তু উনি কিন্তু সেই অভিযোগগুলোর ব্যাপারে খুব একটা যে নিজেকে শুধরেছেন, নিজে রেপেন্টিং হয়েছেন সেরকম কিন্তু না। উনি তো পরে বলছেন আমি ধর্মদ্রোহী হব, আমি অ্যারিস্টটল হয়ে যাবো। এখন অ্যারিস্টটল তো কখনো হাজার হাজার বিঘা জমি দখল করেন নাই। হ্যাঁ, অ্যারিস্টটল কখনো আপনার তার শ্বশুরবাড়ির রেফারেন্স দিয়ে, তার ওয়াইফের রেফারেন্স দিয়ে কোনো সমিতিকে জমি লিখে দেন নাই।
এখন আপনি এই যে জায়গাগুলো এখন শেষ পর্যন্ত সরকার মানুষের সেন্টিমেন্ট বুঝে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন, দল থেকে বাদ দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগগুলো, আমি বরং মনে করবো যে সেগুলোর ব্যাপারে সরকারের উচিত হবে বেশ কিছু তদন্ত করা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া। অন্যথায় এটা দেখবেন যে আমরা যে সুশাসনের কথা বললি, আমরা যদি জবাবদিহিতার কথা বলি, সেই জায়গাটা কিন্তু তাহলে প্রপারলি অ্যাড্রেস হলো না। এটা আমার 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 মনে হয় যে হরতালের চাইতে আমার কাছে বেশি জরুরি হচ্ছে সেটি। এখন আমি আশা করেছিলাম যে বিএনপির পক্ষ থেকে বরং এই ইস্যুগুলো নিয়ে অনেক বেশি সামনে আসা হবে। একটা মন্ত্রী, তার বিরুদ্ধে এখন যে দুর্নীতির অভিযোগগুলো বিভিন্ন কাগজে আসছে, সেগুলো নিয়ে মানে বিএনপির মতো দল তারা উচিত এগুলো নিয়ে সামনে নিয়ে সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা। কিন্তু ইসলামীর সেন্টিমেন্টে আপনি মানুষের মধ্যে এই ধরনের ইমোশনকে নিয়ে রাজনীতি করাটা আমি মনে করি যে এটা যৌক্তিক না। এবং এটা যদিও কালকে এ নিয়ে নানা কথা আছে, কালকে বেগম জিয়ার একটি মামলায় হাজিরা দেওয়ার কথা, আজকে হ্যাঁ, সেই জায়গাতে এই হরতালের সঙ্গে রিলেট করে আপনি দেখেছেন মোহাম্মদ নাসিম গতকাল 14 দলের সভায় বক্তব্য রেখেছেন যে এটি মূল কারণ। আমি ঠিক জানি না এটি মূল কারণ কিনা, কারণ ইসলামী দলগুলোর সাথে বিএনপির কোনো আঁতাত আছে কিনা বা তাদের মধ্যে যোগসূত্র আছে কিনা সেটিও স্পষ্ট নয়। কিন্তু এই সেন্টিমেন্টকে পুঁজি করে রাজনীতি করাটা আমি মনে করি যে আমাদের জন্য খুব একটা সুখকর হবে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছেও এই হরতাল এবং যে ইস্যুকে কেন্দ্র করে হরতাল, তার প্রতিক্রিয়া, আপনার মতামত শুনতে চাই। এবার শ্যামল দত্তের কথা সূত্র ধরে যে প্রশ্নটি করতে চাই যে এই হরতালের সঙ্গে রাজনীতির অন্য কোনো সম্পর্ক আছে কিনা, চলমান রাজনীতির? আমি ধন্যবাদ আপনাকে। আমি শ্যামল দত্তের শেষ বাক্য দিয়ে শুরু করতে চাই। উনি বলেছেন যে ইসলামী দলগুলোর এই সেন্টিমেন্টের সাথে বিএনপি রাজনীতির একটা মানে যোগাযোগের কথা মোটামুটি উনি অনুল্লেখযোগ্যভাবে হলে বলতে চেয়েছেন। তো এই হরতালের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি, আপনি বলেছেন যে বিএনপি বেশি করে উচিত হবে এই দুর্নীতি মানে লতিফ সিদ্দিকীর দুর্নীতির ইস্যুগুলো তুলে ধরা। আপনি ঠিকই বলেছেন, যখন সারা শরীরে যখন ব্যথা, সর্বাঙ্গে যখন ব্যথা, তখন মলম কোথায় লাগানো হবে? সেটা কি লতিফ বিশ্বাসকে দিয়ে, লতিফ সিদ্দিকীকে দিয়ে শুরু হবে? দুর্নীতি তো এই সরকারই তো দুর্নীতিতে নিমজ্জিত। গোটা সরকার, মন্ত্রিসভার অলমোস্ট কে না। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে আমাদের একটা দুর্নীতি দমন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশনকে এখন দায় মুক্তি কমিশন বলা হচ্ছে। যাদেরকে প্রথমে মনে করা হচ্ছিল যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অনেক কঠোর, একের পর এক দেখতে পেলাম যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল বা মানে মোটামুটি পাবলিক পারসেপশনে যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা ছিল, তাদেরকে কাউকে কাউকে মন্ত্রিসভা থেকে মানে এই আপনার 5 জানুয়ারি ইলেকশনে যাদেরকে বাদ দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হলো, তাদেরকে ক্রমান্বয়ে একের পর এক দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। তো লতিফ সিদ্দিকীর বিষয়টা হচ্ছে, লতিফ সিদ্দিকী এক হিসেবে বলতে পারেন যে সেলফ প্রোক্লেইমড দুর্নীতিবাজ। উনি একটা দুর্বিনীত চরিত্র কি পর্যায়ে যেতে পারে, একেবারে রীতিনীতি বাইরে যে উনি সরকারি ফাইলের মধ্যে লিখছেন চট্টলা কন্যার পানি গ্রহণ করেছি, তাই চট্টগ্রাম সমিতিকে একটা জায়গা দিতে হবে। তো আপনি অ্যারিস্টটল উদাহরণ দিয়েছেন। অ্যারিস্টটল তার দার্শনিক জীবনে মানে ওখান তো কোনো চট্টলা বলে কোনো জায়গা নাই, বাট ওরকম যদি কোনো জায়গা থাকতো, সেখানকার কোনো কন্যার প্রেমে অথবা স্ত্রীর প্রতি আবেগে অভিভূত হয়ে তিনি এরকম কাজ কোনো দার্শনিক বা কোনো বড় মানুষই করেন না। তো লতিফ সিদ্দিকী সবসময় চট্টগ্রামের শ্যামল দত্ত সেটি পছন্দ করছেন না, মানে চট্টলা পুত্র। তো যাই হোক, লোকটি খুব একেবারে সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছিলেন। আর বাকি যারা, তারা তো মানে করছেনই, তাদের দুর্নীতির অভিযোগ পত্রপত্রিকায় নানাভাবে আসছে, কেনা কাটা থেকে শুরু করে নানা বিষয়, কোনটা না। তো সুতরাং এই জন্য বললাম যে শুধু স্পেসিফিক্যালি আপনার মানে লতিফ সিদ্দিকীর কথা আমি বলতে চাই না, সরকারের বিভিন্ন মন্ত্রীরাই পত্রপত্রিকা, এখানে শ্যামল দত্ত পত্রিকা সম্পাদক, উনি নিজের পত্রিকাতেও প্রকাশ করেন, অন্যান্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে প্রতিদিন, মানে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরের মন্ত্রীদের নানা ধরনের অনিয়মের কথা বলা হচ্ছে।
তো এখন কত হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিকার কে করবে? সরকার তো প্রতিকার করছে না। যাদের বিরুদ্ধে খুব অভিযোগ চলে আসে তখন তাদের বিরুদ্ধে তাদেরকে কখনো কখনো মানে দুদকের নাম দিয়ে বলা হচ্ছে যে এরা সন্দেহের তালিকা, এদের সম্পত্তি হিসাব চাওয়া হয়েছে। দুদিন পরে তারপরে আপনার তাদেরকে মানে দায় মুক্তি দেওয়া হচ্ছে। এরপরে কেউ আবুল হোসেনের মতন লোক পরে খুবই দামি নামি একটা বই ঠই ছেপে জবাবদিহিতা প্রকাশ করেন। এখন এরপরে সবাই তাদের জবাবদিহিতা প্রকাশ করবেন। তো এটা সরকার এমন একটি অবস্থায় চলে গিয়েছে, সরকার এখন বলছে যে গণতন্ত্রের বিশ্বজয় করে ফেলছে। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। সরকার কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, কি নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করেছে, অথচ সেই সরকার যখন বলে তারা গণতন্ত্রের বিশ্বজয় করে ফেলছে, এটা খুবই ডেঞ্জারাস সাইন। গণতন্ত্রের বিশ্ব তো শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত দেশ না। আর ইন্ডিয়াকে আমি অবশ্যই অনেক বড় মাপের মানে একটা গণতান্ত্রিক সংস্কৃতির দেশ বলে মনে করি। তো গণতন্ত্র প্রধানমন্ত্রী সেই অর্থে বলেছেন যে সংসদীয় শাসন ব্যবস্থা যেসব দেশ আছে, পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনগুলো দুটো গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, চেয়ারম্যানের দায়িত্ব এখানে আমার একটা বক্তব্য আছে, নির্বাচিত হয়েছে। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে প্রথম দুটো, যেখানে আপনারা বলছেন যে এই সংসদকে আপনারা বৈধ বলছেন না, স্বীকৃতি দিতে চাইছেন না, পার্সোনালি আই উড সেখানে হ্যাভ আন্তর্জাতিক বিশ্ব এই সংসদের দুজন সদস্য, একজন স্পিকার, একজন সদস্যকে তারা নির্বাচিত করছে ভোটের মধ্য দিয়ে। পার্সোনালি আই উড হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট পারসন, ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমি সবচেয়ে মানে সুখীতম মানুষ হতে পারতাম, খুব খুশি হতে পারতাম একজন নাগরিক হিসেবে, যে বাংলাদেশের স্পিকার তিনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন বা চেয়ারপারসন হয়েছেন। এটা অত্যন্ত খুশির ব্যাপার হতে পারত। বাংলাদেশ শব্দটি থাকার কারণে আমি অবশ্যই খুশি, বাংলাদেশ জিতেছে। কিন্তু বাংলাদেশের যে জাতীয় সংসদের স্পিকার জিতেছেন, কার সাথে জিতেছেন? এটা কি কোনো দেশ? ক্যামন আইল্যান্ডস কি একটা দেশ? এটা তো একটা সভরেন কান্ট্রি না। ওই দেশের জনসংখ্যা হচ্ছে, ওই দেশটা না, ওই একটা অঞ্চল বলা যেতে পারে। এটা উইকিপিডিয়াতে স্পষ্ট ভাষা উল্লেখ করা আছে, এটা হচ্ছে একটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। আমাদের ধনী লোকদের যেমন আপনার আসলে এবং নানান কিছু, যেমন 5 জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি, ওখানে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে সেখানে বাংলাদেশের কি দায়? আচ্ছা, আমি বলছি, আমি ওই প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে যে আপনার ক্যামন আইল্যান্ডস হচ্ছে সারা পৃথিবীর কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন ওই সব জায়গায় টাকা টোকা রাখে। আমাদের ধনিক শ্রেণীর লোকেরা যেমন ঢাকার বাইরে বাগান বাড়ি, কি বাড়ি ঠাড়ি রাখে না, বাগান বাড়ি। তো ব্রিটিশদেরও কিছু বাগান বাড়ি আছে এখনো। কিছু দেশকে তারা রিকগনাইজ করেছে, স্বাধীন ঘোষণা করেছে, সেখানে সার্বভৌম সংসদ আছে, সার্বভৌম সরকার আছে। আবার কিছু এখনো কিছু টেরিটরি আছে তাদের কলোনি, যেগুলো রিকগনাইজ না, জাতিসংঘের সদস্য না। ক্যামন আইল্যান্ড জাতিসংঘের সদস্য না। একটা জাতিসংঘের সদস্যপদ যার নাই, যে দেশের জনসংখ্যা মাত্র 54, সেটাও বড় কথা না, সেখানে পার্লামেন্টের মেম্বার হচ্ছে মাত্র 20 জন। 54,000 লোকের 20টা আপনার মানে সংসদীয় আসন, সেখানে গড়ে একটি আসনের জনসংখ্যা হচ্ছে 2,500। অ্যাডাল্ট ভোট যদি আমি 50% যদি অ্যাডাল্ট ভোট ধরে থাকি, তাহলে 1200 ভোট বা 1250 ভোট। তো 1250 ভোটের মধ্যে যদি 2 জন প্রার্থীও থাকেন, তাহলে মোটামুটি আপনার 1250 ভোট তো সবাই 100% ভোট টার্ন আউট হয় না। ব্রিটিশ সিস্টেম আমরা যেটা দেখে, ব্রিটেনে যেখানে গড়ে 60%, ম্যাক্সিমাম 60% ভোট ইয়ে করে, সেখানে 750 ভোট মোটামুটি মানে আপনার ক্যামন আইল্যান্ডসে ভোট পড়ার কথা। তার মানে 350 থেকে 400 ভোট পেলে যেখানে একটা পার্লামেন্টের মেম্বার হওয়া যায়, ওই রকম একটি অঞ্চলের স্পিকার হচ্ছেন মানে আমাদের স্পিকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমাদের স্পিকার জিতেছেন মাত্র 3 ভোটে। এই ধরনের একটি ঘটনায় আপনার আমাদের স্পিকার নির্বাচিত হয়েছেন, যেটা একটা জাতিসংঘভুক্ত দেশ না, যেটা সভরেন পার্লামেন্ট না, দেশটাই সভরেন না, এরকম একটা দেশের পার্লামেন্টের সাথে নির্বাচিত হওয়ার মধ্যে কোনো গৌরবজনক কোনো ব্যাপার না। আর বাংলাদেশে 5 জানুয়ারি একটা ইলেকশন হয়নি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা ফ্লড ইলেকশন, একটা ত্রুটিপূর্ণ নির্বাচন। এখানে 154টি আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এরকম একটি দেশের সাথে আরেকটি অঞ্চল দাঁড়িয়েছে, যাদের পার্লামেন্টের বললাম 450 ভোটে পার্লামেন্টের মেম্বার হওয়া যায়, এবং যেই দেশটির গভর্নর হচ্ছে ব্রিটেনের নিয়োগকৃত গভর্নর। তো সুতরাং এটা মানে এই পার্লামেন্টের স্পিকারের মানে যে জয়লাভটা, এই জয়লাভটা ব্যক্তিগতভাবে ওনার জন্য খুব গৌরবজনক জয় বলে আমি মনে করি না। তবে যেহেতু বাংলাদেশ নামটি জড়িত, সেই হিসেবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটাকে মানে ইতিবাচকভাবে দেখি। দ্বিতীয় হচ্ছে যে আরেকটি পার্লামেন্ট, আরেক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে এটাকে আমি মানে
ছোট আকারে দেখি না, ছোট আকারে অবশ্যই দেখি না। সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার একজন বর্ণবাদী হিসেবে, একজন মুসলিম বিদ্বেষী মানুষ হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড পার্লামেন্টারি জগতে তিনি পরিচিত। এবং পত্রপত্রিকা আসছে যে কুয়েতের, পার্টিকুলার কুয়েত গভর্নমেন্ট স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলেন ওই মানে আপনার অস্ট্রেলিয়ার স্পিকারকে আপনার পরাজিত করার ব্যাপারে তারা একাট্টা হয়েছিলেন। সেখানে বোধ পাকিস্তান, ইন্ডিয়া এবং সমস্ত মুসলিম বিশ্ব একাট্টা হয়ে সাবের হোসেন চৌধুরীকে জিতেছেন। সাবের হোসেন চৌধুরী ব্যক্তিগতভাবে সজ্জন, শিক্ষিত মানুষ, স্বপ্ন দেখা মানুষ। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। তার ব্যক্তিগত বিজয়কে আমি মানে ছোট করে দেখতে চাই না। সবাই পছন্দ করে কম বেশি, নিঃসন্দেহে এটা মানে আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে যে আমরা কোন পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করছি, আমরা বিশ্ব দরবারে কোন পার্লামেন্টকে নিয়ে যাচ্ছি। এরকম এমন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট সময় ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে, আপনার জাতিসংঘ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকেই, এমনকি লাস্টে আমাদের প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে মিট করলেন, সেখানেও কিন্তু তার প্রেস উইং থেকে ওয়েবসাইটই আছে, তারা ক্যাটেগরিক্যালি বলেছেন বাংলাদেশের নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত, একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত। এই বিষয়টি তারা রিমাইন্ডার দিয়েছেন। সুতরাং আজকে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে আজকে গোটা বিশ্ব ভুলে গিয়েছে বিষয়টা এবং বাংলাদেশের পার্লামেন্টকে তারা বাহবা দিচ্ছেন এবং এটা ফর 5 ইয়ার্স, এটা কিন্তু মনে করা হচ্ছে না। তো সুতরাং আমি যেটা মনে করি যে বাংলাদেশ দুটো প্রতিষ্ঠানে জিতেছে, আমরা তো আরো অনেক প্রতিষ্ঠানে জিততে পারি, আরো অনেক প্রতিষ্ঠানে আমরা জিতবো, আমাদের অনেক সম্ভাবনা থাকবে, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। সেটা যদি আমরা একটা সুশাসন দিতে পারি, একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারি, এবং আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষ, বিশেষ করে প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, এটা তো সত্য কথা যে আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের যত বিটার রিলেশন থাকুক না কেন, বিএনপিকে বাদ দিয়ে কি উনি অন্য কোনোভাবে দেশ শাসন করতে পারেন? আমি আবার আপনার কাছে মিস্টার শ্যামল দত্ত, এই প্রশ্নটা আমি করতাম, কিন্তু মিস্টার আসাদুজ্জামান রিপনই উল্লেখ করলেন এবং তার কথা সত্যতেই প্রশ্নটা করতে চাই, আপনি নিশ্চয়ই ওনার কথার জবাবও দেবেন। সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে শীর্ষ দুই নেত্রী তারা এখন বাংলাদেশ সরকারকে কে স্বীকৃতি দিচ্ছে কে দিচ্ছে না এটি নিয়ে ব্যস্ত, মানে এই লড়াইটাতে এখন অনেক বেশি ব্যস্ত। বাংলাদেশের জনগণ এখানে কোথায়, আমি ঠিক আমার কাছে গত কয়েকদিনে দুইজনের বক্তব্য খুব একটা স্পষ্ট হয়নি। আমি ঠিক জানি না বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নটি কেন আসছে। বাংলাদেশ কি নতুন একটি রাষ্ট্র, আর সরকারেরও স্বীকৃতির প্রশ্ন আসবে কেন? কারণ এই সরকারকে স্বীকৃতি কে দিল না দিল, প্রমাণিত হয়েছে যে তিনি প্রমাণ করবার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক বিশ্বই সরকারকে স্বীকৃতি দিচ্ছে না, পার্লামেন্টকে স্বীকৃতি দিচ্ছে না। অন্যদিকে সরকারের দিক থেকে একটা প্রবণতা আছে যে কে কিভাবে স্বীকৃতি দিল তার কিছু উদাহরণ স্বীকৃতি না। আমি মনে করি যে প্রশ্নগুলো বেশি অবজারভেশন, আমি স্বীকৃতির কথা বলি না, আমি বলতে চেয়েছি যে এই নির্বাচন, এই সরকার সংসদে এখানে তাদের অবজারভেশন আছে। ব্যাপারটা হচ্ছে 5ই জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা রকমের প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে কেউ যে যার পক্ষে নেওয়ার চেষ্টা করবেন, এটি হচ্ছে মূল ব্যাপার। এখানে স্বীকৃতি অস্বীকৃতির কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। যদি আমরা সাদা চোখে দেখি বিষয়টা, আমি যেটি বিএনপি চেয়ারপারসনের নীলফামারীর বক্তৃতায় তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি এই সরকারকে। যদি স্বীকৃতি নাই দেয় তাহলে এই দেশের প্রধানমন্ত্রীকে কি করে সেই দেশে যেতে দিচ্ছে? জাপানে যেতে দিচ্ছে, চায়না ইনভাইট করছে, জাপানে ইনভাইট করছে, অন্যান্য গ্লোবাল ফোরামে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখছেন। আমি মনে করি যে এটা আমরা যদি স্বৈরাচারী এরশাদ সরকারও যদি 9 বছর দেশ শাসন করে সারা বিশ্ব সম্প্রদায়ের সাপোর্ট নিয়েই থাকতে পারেন, সেখানে এই স্বীকৃতি, গ্লোবাল স্বীকৃতি, এটি একটি কোট আনকোট এটা দৃষ্টিভঙ্গির বিষয়। আজকে দেখেন মিশরের যে সিসি গভর্নমেন্ট, সারা বিশ্ব তাকে স্বীকৃতি দিচ্ছে। একটি সাংঘাতিক রকমের একটি অবৈধ সরকার, সিটিং পার্লামেন্টকে বাদ দিয়ে মিলিটারি ক্ষমতা দখল করে সেখানে তার কোনো বিশ্ববাসীর কাছে তো কোনো অগ্রহণযোগ্যতার কোনো কিছু দেখলাম না, বরং সারা বিশ্ব তাকে সাপোর্ট করছে। একটু আমি রিপন ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করবো এই বিষয়ে, কমনওয়েলথের ব্যাপারে। আপনি একটি দেশটা কত ছোট, তার সাইজ কি, তার পপুলেশন, এটার চাইতেও বড় কথা হচ্ছে এটি একটি সার্বভৌম দেশ এবং এটি কমনওয়েলথের সদস্য। এটা সার্বভৌম দেশ না অবশ্যই, এবং সার্বভৌম দেশ না হলে কমনওয়েলথের মেম্বার হয় না। যাই হোক, আপনি কোন দেশের সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট কি ব্রিটেন নিয়োগ করতে পারে কিনা,
শুনেন, কমনওয়েলথের কনস্ট্রাকশনটা একটু আলাদা। আপনি তো আমরা জানেন তো কমনওয়েলথের মেম্বার, আমরা কি আমাদের প্রেসিডেন্ট কি কমনওয়েলথ থেকে নিয়ে আসছি? কিন্তু আমরা তো এই দেশকে মেনে নিয়েই কমনওয়েলথের সদস্য হয়েছে। কমনওয়েলথের 55টি দেশ এখন এই ফোরামের সদস্য। আমি নিজে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল। ফলে কমনওয়েলথের ব্যাপারটা তো ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ অল ইন্ডিভিজুয়ালস যারা একসময় ব্রিটেনের টেরিটরির মধ্যে ছিল, সেই সব দেশ নিয়ে এই ফোরাম। এখন আপনি সেখানে আমি বলেছি দ্যাট ইজ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, হোয়াটএভার ইজ, বাট ইট ইজ আন্ডার ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে চলে এবং কমনওয়েলথভুক্ত দেশ এটি। আপনি কার সঙ্গে টেরিটরি আর দেশ এক না। শুনেন রিপন, আপনি এটা নিয়ে এক টেবিলের অ্যাক্রস দ্য টেবিল 1 ঘন্টা তর্ক করতে পারেন টেরিটরি আর দেশ নিয়ে, সেটা একটা আলাদা বিতর্ক। আপনাদের দুজনের মত আমার কথা হচ্ছে কমনওয়েলথ একটা ফোরাম। এই কমনওয়েলথের মহাসচিব পদে আমরা দাঁড়াইনি এক সময়, আমরা ফেল করেছি। আমরা এরকম আরো আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়েছি না অতীতে। সালাউদ্দিন কাদের চৌধুরী কি বিএনপির সময় মনোনীত ওআইসিতে দাঁড়ায়নি? কিন্তু লজ্জাজনকভাবে হেরেছেন ব্যাপক ভোটে। এখন কমনওয়েলথ একটা ফোরাম, আপনি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেন সেটার চাইতেও বড় হচ্ছে আপনি ফোরামের সিপিএ একটা ভেরি ওয়েল রিপোর্টেড অর্গানাইজেশন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। আপনি সেই ফোরামের প্রেসিডেন্ট হয়েছেন, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হলেন সেটার চাইতেও জরুরি হচ্ছে আপনি এই ফোরামের প্রেসিডেন্ট হয়েছেন। আর আইপিওর কথা যেটা বললেন, ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশন, এটি অত্যন্ত রেসপেক্টেড একটি সংগঠন। 1889 সালে এই সংগঠনটি 193টি দেশ এটি সদস্য, এবং তার মধ্যে আপনার অস্ট্রেলিয়ার, হ্যাঁ আপনি যেটা বললেন যে মিডল ইস্ট একটা অস্ট্রেলিয়ার স্পিকারের বিরুদ্ধে করেছেন, মিডল ইস্টের টোটাল ভোট হচ্ছে মাত্র 36টি, আর টোটাল ভোট হচ্ছে 350 ভোট। 350 ভোট এখানে টোটাল ভোটের সংখ্যা। মিডল ইস্ট একটা, হ্যাঁ উনি বোরখার বিরুদ্ধে একটি দেশটা 36, কিন্তু 36টি দেশের প্রভাব কিন্তু শুধু 36 না, সেটা কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার এই ফোরামের মেজর ভোট কন্ট্রোল করে G12 নামে যে গ্রুপ আছে, এই G12 গ্রুপের ভোটের সংখ্যা হচ্ছে এখানে 150-র বেশি, এবং সেগুলো হচ্ছে কারা? অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, এই সমস্ত দেশ। দিস আর দ্য ভেরি পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশন। সেখানে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশের একজন সাংসদ যখন এত বিপুল ভোটে, আপনার ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশনের ইতিহাসে কোনোদিন এই 73 ভোটের ব্যবধানে জয় লাভ করার রেকর্ডই নাই কখনো। ফলে আপনি এই সংসদটিকে আমরা ডোমেস্টিক্যালি অনেক প্রশ্ন তুলছি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি পরপর বাংলাদেশের স্পিকার, ক্যামেরনের স্পিকারকে কেন ভোট দিল না? কেমন আইল্যান্ডের স্পিকারকে তো ভোট দিতে পারতো। যে বাংলাদেশের স্পিকার, যে পার্লামেন্টের কথা আপনি বলছেন, যে পার্লামেন্ট নিয়ে এত প্রশ্ন, সেই পার্লামেন্টের স্পিকারকে নিয়ে তো প্রশ্ন, সেই পার্লামেন্টের এমপি সাফর হোসেন চৌধুরী নিয়ে তো প্রশ্ন, ওটা স্বাভাবিক। কিন্তু তাকে কেন এতগুলো দেশ ভোট দিবে? এখন দত্ত, এই কথা তো ঠিক যে অভিযোগগুলো, মানে এই নির্বাচনকে ঘিরে প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক মহলের থাকছেই। সেটা নিয়ে আমার কোনো, সেটা তো আমাদেরও প্রশ্ন আছে। আমরাও মনে করি না যে 5ই জানুয়ারির যে নির্বাচন, এটা একটা আইডল নির্বাচন হয়েছে, আমি সেটা মনে করি না। এই নির্বাচনে একটা মেজর পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করে নাই, ফলে এই প্রশ্নটা থাকবে। আর বিএনপি একটা বড় অংশের ভোটের প্রতিনিধিত্ব করে, এটি বাস্তবতা। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা এখন দেখেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই যে আপনি যে প্রশ্নটি তুললেন, স্বীকৃতি অস্বীকৃতির প্রশ্ন, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্ন দেশের অবৈধ সরকারগুলোকে বিভিন্ন সময় সমর্থন দিয়ে এসছে। আবার এই আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের উপরে যে হারে আপনার নেতিবাচক পদক্ষেপ নিয়েছে, তার অন্তত 1000 উদাহরণ আছে। আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই কমন একটি স্ট্যান্ড কোথায় পেলেন? আপনি ইরাকে যখন জাতিসংঘ বলল যেখানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন নেই, কিন্তু তারপরে সেই অজুহাত তুলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সেখানে হামলা চালায়নি, তখন কি আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো একটা কমন স্ট্যান্ড ছিল? আজকে দেখেন সারা বিশ্বে, আমি গতকাল একটা লিবিয়ার উপর একটা স্টোরি পড়ছিলাম, যে লিবিয়ার লোকজন গাদ্দাফির বিদায়ের 23শে অক্টোবর ছিল বর্ষপূর্তি, 2 বছর পূর্তি। মানুষ এখন মনে করছে লিবিয়ার গাদ্দাফির শাসন সবচেয়ে বেশি ভালো ছিল। আপনি মনে করেছেন, ওয়েস্টার্ন ফোর্স মনে করছে গাদ্দাফিকে সরাতে হবে, কিন্তু দেশের মানুষ তো তা মনে করেনি। আজকে দেখেন পুরো দেশ, বেনগাজি এবং আর কয়েকটা লিবিয়ার কয়েকটা শহর বাদ দিলে বাকি সবই বিদ্রোহীদের দখলে। আপনি মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানের কথা বলে সারা মধ্যপ্রাচ্যকে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দিয়েছেন, সেই সিরিয়া থেকে শুরু করে লিবিয়া পর্যন্ত। এখন এগুলোতে তো মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে একটা কমন স্ট্যান্ড আছে, তাও তো না। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি কোনটাকে বলবেন আপনি এখন? ফলে এইসব বিষয় তারা তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জনকে, আমি যে ইজিপ্টের উদাহরণ দিলাম, একটা
সিসি গভর্নমেন্ট একটা নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দখল করে বসে আছে ক্ষমতা। এখন এটাকে কি বলবেন আপনি? তিউনিসিয়াতে এখন নতুন করে প্রবলেম দেখা দিচ্ছে, মানুষ মনে করছে তারা প্রতারিত হয়েছে। এখন এই সমস্ত জিনিসগুলোকে পশ্চিমা শক্তি তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সমর্থন দিয়ে আসছে। এখন সেই সমর্থনের পিছনে না ঘুরে আমি মনে করি যে আমাদের দেশীয় সমস্যাগুলো দেশীয়ভাবে সমাধান করতে হবে। বিএনপি মনে হয় এই জায়গাতে, আমি আগেও বলেছি এবং রিপন ভাইয়ের সাথে আমার এই নিয়ে আগে বিভিন্ন সময় কথা হয়েছে, যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভর করে থেকে যদি আগামীর ভবিষ্যতের দিকে বিএনপি পথ চলতে চায় তাহলে সেটি আরেকটি বড় ভুল হবে আমার ধারণা। ডক্টর আসাদুজ্জামান রিপন। জি, বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভর করে কখনই রাজনীতি করতে চায় না, কিন্তু আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করার কারণে তাদের সেন্টিমেন্টকে আমরা ওভারলুকও করতে পারি না। আপনি ফাতাহ আল সিসির কথা আপনি উল্লেখ করেছেন, আপনি তিউনিসের কথা উল্লেখ করেছেন, বেনগাজির বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, ইরাকের পরিস্থিতি উল্লেখ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, লেখেন ওই বিষয়গুলোতে। সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বগুলো ওখানে একটা তেল রাজনীতি ওখানে আছে। সেই তেল রাজনীতির কারণে সাদ্দাম হোসেন থেকে শুরু করে নানা জায়গাগুলোতে তাদের একটা নিজস্ব নিয়ন্ত্রণ তাদের থাকবে এবং তাদের নিজস্ব এক ধরনের ব্যাখ্যা থাকবে। একইভাবে আপনার সিসির বেলা ঠিকই মানে আপনার ওই উদাহরণটাও আসে। ইজিপ্টের ঠিক একেবারেই প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আপনার ইসরায়েল, এবং ইসরায়েলকে প্রথম স্বীকৃতি মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি আমেরিকার তত্ত্বাবধান অথবা আমেরিকার প্রেশার হোক, যেভাবেই হোক না কেন, ইসরায়েলকে রিকগনাইজ করে। এরপরে আরও কিছু মানে যারা খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে বা মুসলিম ডমিনেট যে দেশগুলো আছে, ইনক্লুডিং আপনার লেবানন, তারাও স্বীকৃতি দিতে বাধ্য হয়। দ্যাট ইজ এ ডিফারেন্ট ডাইনামিক্স। বাংলাদেশে কিন্তু অয়েল পলিটিক্স, জায়নিস্ট পলিটিক্স বা ইসরায়েল পলিটিক্সের এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের বেলায় নেই। বাংলাদেশে যেটা নির্বাচন কেন্দ্রিকভাবে তাদের একটা পর্যবেক্ষণ আছে। আপনি যেটা বলেছেন সেটা আপনার সাথে ভেরি মাচ একমত। সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ কি মনে করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা দেশগুলো নির্বাচন ফেয়ার হয়নি বা নির্বাচনই একটা হয় নাই, একটা প্রতারিত মূলক ব্যবস্থা হয়েছে। বাংলাদেশের জনগণ কি মনে করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশের জনগণ 154টি আসনে ভোট দিতে পারেনি। তারপরে বাকি আসনগুলোতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা কিছু আপনার প্রত্যেকের রিপোর্টও আছে, এবং এখনকার এই বৈশ্বিক যুগে, ইন্টারনেটের যুগে সেই রিপোর্টগুলো এখন পর্যন্ত আছে, ওয়েবসাইটগুলোতে আছে। আমার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্র সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, এটি সরকার কিভাবে গঠন হবে, এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সংবিধানে এবং আপনার নির্বাচনের যে এথিক্সগুলো সেই বিষয়গুলোতে উল্লেখ করা আছে। কোনো এথিক্সেই বাংলাদেশের 5ই জানুয়ারি নির্বাচনটাকে একটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে না। এবং এই ধরনের একটি নির্বাচনে জেতার পরে আমরা কোনো সংস্থা যদি আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমরা যদি জয়লাভ করি, তার মানে এটা মনে করার আমাদের কোনো কারণ নাই। এবং যদি আমরা মনে করি, শাসকরা যদি এটা মনে করে যে সিন্স বাংলাদেশ উন দ্য ইলেকশন ইন দ্য মানে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইলেকশন, অথবা আইপিওতে আমরা জিতে গেছি, অথবা আমরা আমরা ইউনাইটেড আরব এমিরেটস আমাদের শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাচ্ছে, সুতরাং সরকারের প্রতি আর কোনো চাপ নাই, উই ক্যান কন্টিনিউ ফর নেক্সট 5 years। নো, প্রবলেমটা সেখানে না। আপনি বলেছেন যে আন্তর্জাতিক শক্তির উপর নির্ভর করে না। আমি আবারও যেটা বলতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি নীলফামারীতে একটি জনসভা করেছেন গত কয়েকদিন আগে। নীলফামারী একদা একটা মহকুমা, এবং এই নীলফামারী বা এই উত্তর অঞ্চলটাকে এরশাদের দল, জাতীয় পার্টি মনে করতো এটা তাদের একটা তাদের একটা স্ট্রং বেজ মনে করতো তারা। এবং সেই স্ট্রং বেসটা এরশাদ সাহেবের সকাল বিকাল মানে কখনো গণতন্ত্র দেশে নেই, কখনো গণতন্ত্র শেখ হাসিনার কারণে গণতন্ত্র দেশে ফেরত আসছে, এরকম নানান ধরনের বক্তব্যের কারণে অলরেডি তার সাপোর্ট বেস 60% ধসে গেছে, আওয়ামী লীগ সেখানে অবস্থান নিচ্ছে। এই ধরনের একটি বাস্তবতায় বেগম খালেদা জিয়ার নীলফামারীর যে জনসভা, সেই জনসভায় যে জনসমাগম, সেই জনসমাগমটাকে আমাদের চিন্তা করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন বেগম খালেদা জিয়ার পায়ের তলায় মাটি নাই, এটা ওনাকে বিবেচনা করতে হবে। আমি বরং বিনয়ের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীকে বলতে চাই যে বেগম খালেদা জিয়ার জনসভায় কি পরিমাণ লোকজন তার বক্তব্য শুনতে গিয়েছে অথবা তার রাজনীতিকে সমর্থন করে, তার রাজনীতিকে আফোর্ড করে, এটা কি বেগম খালেদা জিয়ার পায়ের তলায় মাটি নেই এটা প্রমাণ করে, না সরকারের পায়ের তলায় মাটি নেই সেটা প্রমাণ করে? সুতরাং আজকে এই ভাষা আমাদের আসাদুজ্জামান রিপন, আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে জনসমাগম দিয়ে আসলে
জনসমর্থনের প্রমাণ পাওয়া যায় কিনা, একটি প্রশ্ন আপনার কাছে, যে আমরা আওয়ামী লীগের জনসভা হোক, বিএনপির হোক, কিংবা হুসেইন মোহাম্মদ এরশাদের জনসভা হোক, ক্ষমতায় থাকাকালে টেকেরহাটের উদাহরণ আপনিও অনেকবার উচ্চারণ করেছেন এর আগে এই অনুষ্ঠানে, আমার যত মনে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এখন আপনারা কি করবেন আসলে, এই যে কথাগুলো বলছেন, আমি বলছি যে আপনারা কি করবেন, কারণ শেখ হাসিনা তো সরাসরি বলে দিয়েছেন যে কোনো ধরনের সংলাপ সমঝোতা এর কোনো কিছুর মধ্যে তিনি যাবেন না বিএনপির সঙ্গে, কারণও তিনি বলেছেন কেন যাবেন না, কোনো হত্যাকারীর সঙ্গে কোনো ধরনের। এটা অত্যন্ত দেশের জন্য অত্যন্ত একটা মানে খারাপ দিক, খারাপ বিষয়। কারণ আমি আগে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার অনেক সমস্যা আছে, মানে পার্টিকুলার যদি ইন্ডিয়ার কথা বলি, প্রতিদিনই আমার বর্ডারে আমার বিএসএফ আমার লোককে কিল করছে, এবং এরপর আমাদের বিজিবি এবং মানে আপনার বিএসএফ সাথে ফ্ল্যাগ মিটিংয়ে বলছে যে না, জিরো টলারেন্সে দেবো, আমরা লোকজন মারবো না, ইত্যাদি ইত্যাদি, না অনেক ব্যাপার আছে। আমাদের মানে গ্রিভেন্সেস আছে ইন্ডিয়ান এই অ্যাট্রোসিটির ব্যাপারে, বা তারা যখন আমাদের জনগণকে ধরে নিয়ে যাচ্ছে বা মেরে ফেলছে বা ইত্যাদি ইত্যাদি। তার মানে কি আমি ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আমার প্রয়াস থাকবে না? আমি কি ইন্ডিয়াকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করবো? নিঃসন্দেহে না। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, আমার নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত। ভারতের সাথে আমার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং আমি মনে করি ভারতও সমমর্যাদার ভিত্তিতে আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে। এটা এথিক্যালি, পলিটিক্যালি, জিও পলিটিক্যালি এটা আমরা এক্সপেক্ট করি, এবং আমি মনে করি ভারতের বিজ্ঞজনেরা যারা মানে ভারতের মানে সাধারণ নাগরিক, তারাও একই দৃষ্টি পোষণ করেন। আরেকটা প্রশ্ন আমি এই কথার মধ্যে তুলতে চাই, এই প্রসঙ্গে একই সঙ্গে, যে বেগম জিয়া তার বক্তৃতায় আবার কিন্তু দলের একটা দুর্বলতা তুলে ধরেছেন, যেমন তিনি বাইরের জেলাগুলোকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, ঢাকার দুর্বলতা স্পষ্ট করে তুলেছেন, এবং ঢাকা এবার পারবে বলে আশা তিনি ব্যক্ত করেছেন। আমি আসছি। তা আমি প্রথমে ওই কথাটি বলতে চাচ্ছি যে আপনি এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েই বলেছেন সংলাপ হবে না, কেন হবে না সেটা উল্লেখ করেছেন। তো সংলাপ, আমি যেটা আবারও যেটা বলতে, সংলাপ যদি দেশ শাসন করতে হয় তাহলে সংলাপ করতে হবে, সেটা কে প্রধানমন্ত্রী থাকবেন সেটা বড় কথা, সংলাপ করতে হবে। সংলাপ মিনস কমিউনিকেশন। একেবারে ডোর ক্লোজ করে দেশ শাসন করা যায় না, করা যায়নি, করা যাবেও না ভবিষ্যতে। সুতরাং আপনার প্রতিপক্ষের সাথে তিনি পার্লামেন্টে আছেন আর পার্লামেন্টে নাই। এর সাথে তো আপনার 1988-এ একটা পার্লামেন্ট ইলেকশন করেছেন, সেই পার্লামেন্টে মানে বিএনপি আওয়ামী লীগ ছাড়াও তার একটা পার্লামেন্ট ছিল, সোকল্ড একটা পার্লামেন্ট তার ছিল, এবং এইভাবে তিনি নির্বাচিত ছিলেন। কিন্তু তাকে কিন্তু ফাইনালি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তাকে সমঝোতা করতেই হয়েছে। মানে সমঝোতা বলতে ক্ষমতা থেকে নামতে হয়েছে, অথবা একটা ওয়ে আউট তাকে বের করতে হয়েছে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ সভানেত্রী যদি এখন যেভাবে বলছেন তিনি সংলাপ করবেন, আমি মনে করি এটা আমার পলিটিক্যাল রেটরিক, উনি এটা মিন করেন না, কারণ এটা চলতে পারে না। নাম্বার 2, উনি যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন, এই কারণগুলো যদি সত্যি সত্যি মিন করেন, আমি মনে করি না, আমি মনে পলিটিক্যাল রেটরিকে অনেক কথাবার্তা মানুষ বলে, কিন্তু যদি সত্যি সত্যি যদি এটা মিন করেন, এটা দেশের জন্য, রাজনীতির জন্য খুব খারাপ দিক হবে। ওনার সাইকোলজিক্যালি উনি যদি এটা বিশ্বাস করে থাকেন, আমি জানি না বিশ্বাস করেন কিনা, যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান তিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন, যেটা উনি প্রায় বক্তৃতার মধ্যে বলেন, ওনার দলের লোকেরা বলেন। উনি বলেছেন 21শে আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনার মধ্যে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করেছেন, আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করেছেন। এটা ভয়ানক অভিযোগ। এই ধরনের অভিযোগ মনে পোষণ করে মাথার মধ্যে রেখে সত্যি সত্যি সংলাপও হয় না, সমঝোতা হয় না, তাহলে আমরা কোন দিকে যাব? মানে আমরা বলতে দেশটা কোন দিকে যাবে? উনি কার সাথে সংলাপ করবেন? বিএনপি, শ্যামল দত্ত বলেছেন যে অনিবার্যভাবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি একটা বড় সাপোর্ট বেজ আছে। আওয়ামী লীগ এবং বিএনপির দুটো রাজনৈতিক দলেরই কিন্তু একটা সার্টেন বেজ আছে। আপনি টেকেরহাটের উদাহরণ বলেছেন বলে আমি আপনার দর্শকরা কনফিউজ হতে পারে। তৎকালীন সময়ে স্বৈরাচারী শাসক এরশাদ আপনার একেবারে গণবিচ্ছিন্ন হয়ে ঢাকার বাইরে বিচ্ছিন্ন একটি জায়গায় তাকে একটা সমাবেশ করে দেখাতে হয়েছে যে ইয়েস, আমিও একটা সাপোর্ট বিলং করি। দ্যাট ওয়াজ এন ইন্ডিভিজুয়াল ইস্যু, একটা ডিফারেন্ট, একেবারে বিচ্ছিন্ন বিষয়। ওইটা দেখে তিনি বুঝাতে চেয়েছিলেন। কিন্তু এটা আওয়ামী লীগ বা বিএনপির জন্য এই উদাহরণগুলো খুব প্রযোজ্য নয়। এই কারণে অফকোর্স আওয়ামী লীগের সাপোর্ট বেজ আছে, বিএনপিরও সাপোর্ট বেজ আছে। তো সুতরাং বিএনপি যদি মনে করে যে আমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেব,
আওয়ামী লীগকে রাজনীতি করে স্পেস দেব না, এটা যদি বিএনপি যদি চিন্তা করে, এটা একেবারে অত্যন্ত ভুল চিন্তা হবে। একইভাবে আওয়ামী লীগ যদি চিন্তা করে যে আমি বিএনপিকে, অর্থাৎ আমার এখন রাইট নাও সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হচ্ছে বিএনপিকে আমি রাজনীতি করতে দেবো না, তাকে আমি স্পেস দেবো না, তাকে নিশ্চিহ্ন করে দেবো, তাকে হামলা মামলা জড়িয়ে একেবারে নাস্তানাবুদ করে দেবো, এটা 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 একেবারে অসুস্থ চিন্তা। এই অসুস্থ চিন্তা নিয়ে ইনফ্যাক্ট দেশকে আগানো যাবে না। আপনার দলের দুর্বলতা সম্পর্কে কিছু বলবেন? আমার দলের দুর্বলতা, বেগম জিয়ার বক্তব্যে সেটি উঠে আমি এসেছে। যেটা বলতে চাই, এটা একটা পলিটিক্যাল পার্টি লিডারশিপের ম্যাগনামিটি। এটা হলো আপনার রিকগনাইজ করা, আইডেন্টিফাই করা, রিকগনাইজ করা, এবং এটা করার পরিপ্রেক্ষিতে অ্যাড্রেস করা। প্রবলেমটা যদি আইডেন্টিফাই করা যায় এবং সেটা যদি রিকগনাইজ করা যায়, ইয়েস দ্যাট ইজ এ মানে মিস্টেক অথবা আমার উইকনেস, উইকনেসটা আইডেন্টিফাই হওয়ার পর, রিকগনাইজ হওয়ার পর যদি সেটা অ্যাড্রেস করা যায়, সার্টেনলি একটা ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। ইয়েস, ঢাকা সিটিতে আপনার আপনার গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 জানুয়ারি নির্বাচন আগ দিয়ে সারা দেশে যেই পরিমাণ আন্দোলন হয়েছে, আমি গোটা 80s ছাত্র আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত। এরশাদের বিরুদ্ধে আমি এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং আমরা সবাই মিলিয়ে আমরা একটা আন্দোলন করেছি। এত বড় আন্দোলনে পুরো দেশ, অলমোস্ট পুরো দেশ, প্রশাসন অলমোস্ট বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, তাই না? তো এমনি ধরনের একটা পরিস্থিতি শুধুমাত্র রাজধানীটা ঢাকার মহানগর রাজধানীতে বিএনপি একটা ভিজিবল পলিটিক্যাল মুভমেন্ট ওয়েস করতে পারে নাই। এটার একটা কারণ আছে। দেখা মাত্র গুলি করো, যেভাবে প্রশাসন, যেভাবে আইন প্রয়োগকারী সংস্থা, সিন্স শি আইডেন্টিফাইড দ্য প্রবলেম, উইকনেসেস, উনি সংগঠনের উইকনেসেসটা উনি আইডেন্টিফাই করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমি ওনাকে স্যালুট করি, সেটা হচ্ছে উনি এটাকে মেনেও নিয়েছেন, বুঝতে পেরেছেন এবং স্বীকার করেছেন। ওনার কর্মীদের কাছে স্বীকার করেছেন, পাবলিকের কাছে বলেছেন। সুতরাং এখন এটা যখন এটা অ্যাড্রেস করার যখন উনি স্টেপ নিয়েছেন বা নেবেন, এটাকে আরো ফলো করার চেষ্টা করবেন, আমি বিশ্বাস করি সেখানে একটা ভালো ফল হতেই পারে। এটাই তো পলিটিক্যাল এথিক্স, পলিটিক্যাল মেকানিজম তো সেটাই বলে। বিএনপির আন্দোলনের কর্মসূচি আগে যা ছিল এবং পরবর্তী সময়ে নির্বাচন ঠেকাও কর্মসূচি, নির্বাচন প্রতিহত কর্মসূচি, এগুলো নিয়ে ব্যাপক পোস্টমর্টেম আলোচনা হয়েছে। আমি সেদিকে আর যেতে চাই না। এগুলোর কি কারণে ব্যর্থ, কি কারণে শেষ পর্যন্ত বিএনপি তার কাঙ্ক্ষিত ফসল গড়ে তুলতে পারল না, এটি শুধু ঢাকার ব্যর্থতা আমি মনে করি না। আসলে আন্দোলনের কৌশল এবং দিক নিয়ে এবং কি পর্যায়ে কি অ্যাচিভ করতে চায় বিএনপি, এটাও ঠিক আমাদের কাছে স্পষ্ট ছিল না। অন্তত একজন সাংবাদিক হিসেবে আমি দেখেছি বিএনপি অনেক বেশি তখন নির্ভর করেছিল আন্তর্জাতিক শক্তির উপরে। অনেকেই বিএনপির অনেক সিনিয়র নেতা বিভিন্ন সময় অনানুষ্ঠানিক আলাপে আমাকেও বলেছেন যে নির্বাচন হবে না। কিন্তু নির্বাচন ঠেকাতে না পারলে কি হবে, এটা বিএনপির জন্য একটা বিরাট ব্লান্ডার ছিল। সেই প্ল্যানটি ছিল না, প্ল্যান এ ছিল। প্ল্যান এ হচ্ছে নির্বাচন যেভাবে হোক প্রতিহত করার চেষ্টা করা। নির্বাচন হয়ে গেলে কি হবে, প্ল্যান বি। প্ল্যান বি বলতে কিছু ছিল না, যে কারণে নির্বাচনটি যেভাবেই হোক সরকার করে ফেলার পর এক ধরনের হতভম্ব অবস্থা বিএনপির জন্য তৈরি হয়ে গেছিল। এবং তাৎক্ষণিকভাবে তখন সমস্ত কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া, আমি মনে করেছি দিস ইজ দ্য অ্যানাদার ব্লান্ডার ফর বিএনপির একটা কর্মসূচি হিসেবে। আপনি যদি 15 ফেব্রুয়ারি আন্দোলন, আমরা যারা মাঠে সাংবাদিক হিসেবে সে সময় যারা দেখেছি, সেই সময়ের কর্মসূচির যে কনসিস্টেন্সি, বিএনপির এই আন্দোলনের কর্মসূচির মধ্যে অনেক তফাৎ ছিল। আর দ্বিতীয়ত, যে কোনো কারণে হোক খুব কৌশলগতভাবে সরকার বিএনপিকে জামাতের দিকে এবং যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে এমনভাবে একসাথে একই ফিতায় গেঁথে ফেলেছে, যে কারণে মানুষ আসলে বুঝতে পারছিল না যে কোনটি কিসের আন্দোলন। একদিকে মাঠে যখন বিএনপি কোনো নেতাকর্মীকে পাওয়া যাচ্ছে না, তখন মাঠে সরব কিন্তু জামাতের কর্মীরা। এবং এমনও সময় গেছে যে বেগম খালেদা জিয়াকে ছাত্র শিবিরের লোকজনকে ডেকে বলতে হয়েছে যে তোমরা মাঠে নামো। ফলে আন্দোলনটি গুলিয়ে গেছে দুই জায়গায়। টার্গেটটা একদিকে মনে হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, আবার কখনো কখনো মনে হয়েছে যে এটি জামাত যে আন্দোলন করছে তাদের যে আন্দোলন, সেই ব্যাপারে বিএনপি স্পষ্ট করতে পারে নাই। এই অস্পষ্টতা বিএনপির এখনো আছে, এমনকি আজকেও আছে। যেমন ধরুন যে গোলাম আজম মারা যাওয়ার পরে বিএনপির কিছুই বলতে পারছে না। একদিকে দেখেন বিএনপির রাজনৈতিক মিত্র হচ্ছে জামাত ইসলামী, কিন্তু সেই জামাতের শীর্ষ মেন্টর যখন মারা গেলেন, বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই। প্রতিটা যুদ্ধাপরাধের বিচারের রায় হওয়ার পরে জানাজাও সম্ভবত জানায়ও যায়নি। কিন্তু আবার দেখেন গয়েশ্বরচন্দ্র রায়
প্রেস ক্লাবে বক্তব্য রাখলেন যে তিনি সমবেদনা জানালেন, কিন্তু এটি কি তার ইন্ডিভিজুয়াল সমবেদনা না বিএনপির সমবেদনা, এটা কিন্তু জাতির কাছে স্পষ্ট হলো না। ফলে জাতি এক ধরনের ধোঁয়াশার মধ্যে থেকেছে যে বিএনপি আসলে অবস্থানটি কি, জামাতের ব্যাপারে তার অবস্থানটা অস্পষ্ট। কাদের মোল্লা এবং আব্দুল আলীম তার দলের নেতা সাকসেসফুলি কিন্তু আব্দুল আলীমের মৃত্যুর পরেও কোনো প্রতিক্রিয়া নেই। এই জায়গাতে আমি মনে করি যে সরকার খুব সাকসেসফুলি এই কার্ডটা খেলেছে এবং সেটাতে বিএনপি কিছুটা হতভম্ব এই কার্ডের কারণে। দ্বিতীয়ত যে সংলাপের কথা বলছেন, যে রিপন ভাই বলছেন যে আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস করে এটি, এবং দেশীয় আন্তর্জাতিক নানা বিশ্লেষণে দেখা যায় যে যেহেতু বঙ্গবন্ধু হত্যার পর যে কোনোভাবে হোক বেনিফিশিয়ারি হয়ে গেছেন জিয়াউর রহমান, ফলে হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের একটি সম্পৃক্ততা ছিল, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করে। একইভাবে যে আপনি 2004-এর যে 21শে আগস্টের কথা বললেন, আমি জানি না যে জর্জ মিয়া নামক এক ভদ্রলোক তিনি কি এই বোমা হামলাটি করেছিলেন। বিএনপি যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে বিএনপিরই উচিত ছিল সেটি প্রমাণ করা, কিন্তু সেই সময়ের সমস্ত কর্মকাণ্ড যদি আপনি দেখেন তাতে বরং এইটাকে ডাইভার্ট করে অন্যদিকে মোড় ঘুরিয়ে এটাকে নানা রকম বিভ্রান্তি, নানা রকমের অপচেষ্টা করা হয়েছে, এটি অন্যদিকে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে নেওয়ার। এই কারণে বরং বেশি সন্দেহ হয়েছে যে বিএনপির হাইকমান্ড যদি জড়িত না থাকে, একটা জনসভায় প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগের সভানেত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রীকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করা, এটি কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত আমি আপনাকে যদি একটু বলি যে বাংলাদেশের পলিটিক্সটা কিন্তু ওই জায়গাতে আলাদা একটি মেরুকরণ হয়েছে। আপনি যদি দেখেন বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই কিন্তু একই সময়ে প্রায় রাজনীতি শুরু করেছেন, 80-র দশকের একেবারে শুরুর দিকে, 81-এর দিকে। সেই থেকে 2004 পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি এক ধরনের সহাবস্থানে থাকার কিন্তু নীতি ফলো করেছে। এমনকি আপনি দেখেন 91-এর পার্লামেন্টেও দুই নেত্রী একসাথে বসেছেন সেই সংবিধান সংশোধন বিল নিয়ে, তারও আগে একসাথে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, দুই নেত্রীরা আমরা একসাথে দেখেছি। কিন্তু আপনি এখনকার বাস্তবতায় এরকম একটি দৃশ্য কল্পনা করুন তো, যে কোনো একটি জাতীয় ইস্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে বসে আলোচনা করছেন। এটি এখন আমাদের কাছে বরং অসম্ভব মনে হচ্ছে, বিশেষ করে 2004-এর পরে। আওয়ামী লীগ বিশ্বাস করে, এবং আওয়ামী লীগ, আমি বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক পলিসি মেকার, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও বিভিন্ন সময় কথা বলার সময় সাংবাদিক হিসেবে আমি দেখেছি তার মধ্যে একটা ফার্ম বিলিভ আছে যে এই যে প্ল্যানটি হয়েছিল 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটির পিছনে বিএনপির হাইকমান্ড ইনভলভড আছে। এবং এখন তদন্তে যে কোনো কারণে হোক তদন্তের মধ্যে নানা কাহিনী বেরিয়ে আসছে। আমি মনে করি না বাংলাদেশে খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে কোনো হত্যার যদি পরিকল্পনা হয়, সেটির পিছনে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা থাকবে, এর পেছনে অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ানদের ভবিষ্যতে যদি হয়, যেটা হয়েছে বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে অতীত, আপনি যদি অতীতের ঘটনাও দেখেন, 75 দেখেন, কিংবা যদি 2004-এর 21শে আগস্ট দেখেন, কিংবা সামনে যদি কিছু হয়, সেগুলোতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সহায়তা ছাড়া কোনোটাই হয়নি। ইভেন আপনি 75-এর 15 আগস্টের আগেও আমেরিকার এখন তো নতুন নতুন যে সিআইএর দলিলগুলো বেরোচ্ছে, সেখানে আপনি সবগুলো স্পষ্ট, কার কি রোল ছিল, কার কি ষড়যন্ত্র কোন জায়গায় হয়েছে। কিংবা 2004 নিয়েও হয়তো ভবিষ্যতে আর অনেক গবেষণা হবে, আমি ঠিক জানি না। এখন একটা পর্যায়ে মামলাটি চলছে, আমি সেই জন্য মামলা বিচারাধীন বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আপনি যেটি বলছেন আমি এটার সাথে একমত, যে এইরকম একটি চিন্তা মাথায় রেখে সংলাপ আপনি কি করে আপনি আশা করেন? যদি আমি যদি সবসময় বিশ্বাস করি যে রিপন ভাই আমাকে এলিমিনেট করার জন্য সচেষ্ট, এটা যদি আমার মধ্যে এই বিশ্বাসটি থাকে, এবং এই বিশ্বাসটি দূর করার দায়িত্ব কিন্তু রিপন ভাইয়ের। বিএনপি একবারও এই জায়গাটি পরিষ্কার করেনি। দেখুন, আপনি কখনো কখনো এটিকে একবার বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে, তারপরে যে সমস্ত আপনি যে উপাদানগুলো সেখানে ছিল, তৎকালীন সরকারের উচিত ছিল সেগুলোকে নিয়ে একটা সুষ্ঠু তদন্ত করা এবং প্রকৃত যারা দায়ী তাদেরকে দোষী খুঁজে বের করা। সেখানে যদি বিএনপির ইনভলভমেন্ট না থাকে তাহলে কিছু বলার নেই। কিন্তু যখন আপনি এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, তখনই আরো সন্দেহ দৃঢ় হয়েছে যে এর পেছনে সরকারের
যথেষ্ট মদত আছে। আজকে সেই জায়গাতে আমি এগুলো অনেক পুরনো বিষয়, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু একটা জিনিস রিপন ভাই আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা যদি গণতন্ত্রের কথা বলে পারস্পরিক সহাবস্থান, সংলাপ, এগুলোর উপর আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে, কিন্তু সর্বশেষ সংলাপের আহ্বানটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং বিএনপি চেয়ারপারসন সেটা রিফিউজ করেছেন। তাহলে আপনি যদি সংলাপ রিফিউজই করেন, সংলাপ করবেন না আপনি, তাহলে এখন কেন আপনি আবার সংলাপের কথা বলছেন? এটা আমার কাছে বোধগম্য না। আপনি অনেকগুলো প্রশ্ন শেষ টার্ন আর কি, আপনি অনেকগুলো প্রশ্ন অবতারণা করেছেন। একটা হচ্ছে 21শে আগস্টের ঘটনাবলিতে আপনি বলেছেন যে বিএনপির হাইকমান্ডের এক ধরনের ইনভলভমেন্টের কথা আপনি, আমি বলেছি এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। হ্যাঁ, না, পত্রপত্রিকা রিপোর্টের কথা আপনি বলেছেন। আপনি বিএনপি তখন ক্ষমতায়, আওয়ামী লীগ সভানেত্রী তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, তাকে ফিজিক্যালি এলিমিনেট করার চিন্তা, এটা তো কোনো সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করার কোনো কারণ নেই। একটা সিটিং গভর্নমেন্ট, ইভেন যদি আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী তিনিও যদি মনে করেন যে তিনি তার প্রতিপক্ষকে এলিমিনেট করে দেবেন, আমি মনে করি এটা একেবারেই বাস্তব চিন্তা প্রসূত জিনিস। কিন্তু ঘটনা তো ঘটেছে, ঘটনা ঘটেছে, কিন্তু আমি যেটা বলছি, ঘটনা ঘটেছে, ঘটনা তো অবশ্যই ঘটেছে, ঘটনা তো ঘটেছে, 75 সালে ঘটনা ঘটেছে, নানাভাবে ঘটনা ঘটে, কিন্তু একটি সিটিং গভর্নমেন্ট তার রাইভালকে, মানে তার ইমিডিয়েট রাইভাল, তার স্ট্রং রাইভালকে তাকে এলিমিনেট করা, এটা পলিটিক্যালি কোনো হিসাবের মধ্যে। আপনি কি বিশ্বাস করেন যে জর্জ মিয়া এটি করেছিলেন? আমি আসছি, এটা কোনো পলিটিক্যাল হিসাবের মধ্যে আসে না। এটা বিএনপিকে পলিটিক্যালি ডিফেম করা, মামলার মধ্যে চাপের মধ্যে রাখা। আপনি জানেন এই জজ মিয়া, সিআইডি, এই নানান এজেন্সির সৃষ্টি, এখনো যে সমস্ত কাহিনী প্রচার হচ্ছে এগুলো সমস্ত। জর্জ মিয়া সিআইডি মানে কোন সরকারের সিআইডি? এটি ছিল বিএনপি সরকার আমল, অফকোর্স। এখন যে সরকার, আমি আপনাকে বলি, আজকে যে সরকারের যে এজেন্সিগুলো যে কাহিনীগুলো বানাচ্ছে, সাক্ষী বানাচ্ছে, আবার সরকারের পরিবর্তন ঘটে গেলে দেখবেন যে আবার কাহিনীও বদলে যাবে। তো কাহিনী তো বদলাচ্ছে, এজেন্সির তো কোনো সমস্যা না, সরকার বদলে কাহিনীও বদলে যায়। ওই হিন্দি সিনেমা দেখবেন যে আপনার একটা এপিসোডে একরকম কাহিনী হচ্ছে, হঠাৎ করে নায়িকা পরিবর্তন, তারপর মাঝে মধ্যে আমিও দেখি কি ব্যাপার, এই কাহিনীর সাথে আগের কোনো মিল নাই। তখন আমাকে একজন মানে হিন্দি সিরিয়াল দেখে, তিনি আমাকে বলেন এটা কোনো সমস্যা, কারণ হিন্দি সিরিয়ালে একজন লেখক লেখে না, এখানে কয়েকজন মিলে লেখে, আগের লেখক কি লিখছে পরের লেখকের সেটা খেয়াল করে নাই, এই জন্য এরকম হয়ে গেছে, কাহিনী তো লোটপালট হয়ে গেছে। যাই হোক, এটা 21শে আগস্টের ব্যাপারটা যেটা বলা হয়, এটা একেবারে অ্যাবসলিউটলি ব্লেম গেম। একইভাবে বিএনপির তরফ থেকে বলা হতো যে জিয়া রহমান 30শে মেতে যখন শাহাদত বরণ করলেন, ওই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত। এটা হচ্ছে একটা কথার পৃষ্ঠে কথার উত্তর দেওয়া। শেখ হাসিনা বাংলাদেশে আসছেন তার 13 দিন আগে মাত্র। হ্যাঁ, কিন্তু এই অভিযোগও তো বিএনপির তরফ থেকে করা হয়েছে নাকি হয়নি, আপনি নিশ্চয়ই শুনেছেন। এগুলো এখন ইদানিং শুনছি। না, ইদানিং কেন, এই অভিযোগ বহুত আগে থেকে হতো, কিন্তু আমি বলছি যে এই ধরনের ব্লেম গেম করে পলিটিক্সে আপনার একটা সুন্দর দিকে আপনি নিয়ে যেতে পারবেন না, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে বিএনপির উচিত ছিল এটা একটা সুষ্ঠু তদন্ত করে প্রমাণিত করা। 2004 সালের ঘটনা, বিএনপি ক্ষমতা থেকে নামলো 2006। এর মধ্যে তৎকালীন সরকারি প্রতিষ্ঠান যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা আরো সক্ষমতার সাথে দায়িত্ব পালন করতে পারত, কিন্তু আপনি যে এই এজেন্সিগুলো সক্ষমতার সাথে দায়িত্ব পালন করতে পারে না, তার একটা প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, তিনি বিএনপি সরকার আমলে তিনি মানে আনফর্চুনেটলি তিনি একটা অ্যাসাসিনেশনের শিকার হলেন। সেই কিবরিয়া হত্যাকাণ্ডর ব্যাপারে তখনও সন্দেহের তীর বিএনপির দিকেই ছিল। তখনও মিডিয়া কিছু সরকারপন্থী মানে প্রো গভর্নমেন্ট মানে প্রো আওয়ামী লীগ মিডিয়া বিএনপির বিরুদ্ধে কথা বলতো। আওয়ামী লীগ তো একেবারে মানে প্রতিদিনই তার স্বরে এই কথাগুলো বলতো। আজকে আওয়ামী লীগ এর ক্ষমতা আসার পরে 5 বছর, এখন চলছে আরো 1 বছর, 6 বছরের মাথায় কিন্তু কিবরিয়া হত্যাকাণ্ডের যে কারা রিয়েলি দায়ী, এটা এখন পর্যন্ত কিন্তু তারা এক্সপোজ করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। যখন এজেন্সি কিছু করে তখনই কিবরিয়া পরিবার এটাকে নারাজি দিয়ে দেয়। সুতরাং একটি ঘটনা 2 বছরের মধ্যে এরকম বড় মাপের হাই স্টেকের ঘটনা, যেখানে কিবরিয়া সাহেবের ঘটনায় আপনি 6 বছর শেষ করতে পারলেন না, আর 2004-এর মতো আরো বড় হাই স্টেক একটা মানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তাই না, তো তিনি বিরোধী দলের নেত্রী, তার ঘটনাটা 2 বছরের মধ্যেই একটা মানে আপনার মানে তদন্ত শেষ করে দেওয়া যাবে, এটা বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে, ব্লেম গেম না,
মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখন বিশ্বাস করতে চাই তিনি রাজনৈতিক ভাষায় বক্তৃতা যা বলছেন এটা তিনি প্রকৃতপক্ষে মনে করেন না। এটা মনে করলে রাজনীতির জন্য খুব বিপজ্জনক দিক হবে। তাহলে কি হবে? 2001 রোজ ওই কিয়ামত সে কিয়ামত তাক বলে একটা সিনেমার নাম ছিল, তাহলে মনে হবে উনি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে চান। কারণ বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। পলিটিক্যালি আরেকটা দল, এটা কম্পিউটার সিস্টেমে একটা কমান্ড দিলে আরেকটা দল তৈরি করা যাবে না, এটা এরশাদকে দিয়ে তৈরি করা যায় নাই। এবং এরশাদের বিরোধী দলের যে এরশাদের মিসেস এরশাদ যে বিরোধী দলের একটা কি বলে ম্যানুফ্যাকচার বিরোধী দলের নেত্রী, এই ম্যানুফ্যাকচার বিরোধী দলের নেত্রীর সাথে কোনো আউটগোয়িং অ্যাম্বাসাডর ইজ নট মিটিং, তাকে দেখতে যায় না, তার সাথে মিট করে না, কেউ আসলেও যায় না, প্রোটোকলের মধ্যে পড়ে না, দু একটা এক্সেপশন ছাড়া। তার মানে হচ্ছে কৃত্রিমভাবে কোনো বিরোধী দল তৈরি করা যায় না, কৃত্রিমভাবে সংসদ বিরোধী দল নেতা বানানো যায় না। প্রাকৃতিকভাবে জনগণের সমর্থন ধন্য রাজনৈতিক দলের সাথেই শাসক দলকে সংলাপ করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে, সুশাসনের দিকে যেতে হবে, তা নাহলে দেশ পিছিয়ে যাবে, গণতন্ত্র নষ্ট হবে। কারণ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার অভিলাষ আওয়ামী লীগের ইহো জিন্দিগিতে পূরণ হবে বলে আমি মনে করি না। এটা আমার ফার্ম কনভিকশন থেকে কথাটা বলছি, কোনোদিনই পূরণ হবে না। কোনো গণতন্ত্রের জন্য সুখকর নয় যে এক একটি দল কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে। গণতন্ত্রের জন্য আমরা চাই যে প্রতিনিয়ত জনগণের ইস্যুগুলো নিয়ে নতুন নতুন দল ক্ষমতায় আসবে, এটাই বরং বেটার। কিয়ামত পর্যন্ত কে চাইলো না চাইলো জনগণই তো নির্ধারণ করবে আলটিমেটলি। জনগণের নির্ধারণের জায়গা তো রাখছে না, জনগণের যে সমস্ত দেশে জনগণের জন্য নির্ধারিত রাখা না, জনগণ তার বিকল্প পথ বেছে নিয়েছে। আপনি নিশ্চয়ই পলিটিক্যাল হিস্ট্রি নিশ্চয়ই আমার চাইতে বেশি জানেন, আমি ওই জন্য আর সেগুলো রেফারেন্স দিচ্ছি না। কিন্তু কথাটা হচ্ছে এখন বাংলাদেশে একটা নতুন ধরনের সংকট, সেই সংকটটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সরকারের চাইতে একটা বড় কার্যকর বিরোধী দলের অভাব, এটি আমার কাছে বড় সংকট মনে হচ্ছে। আজকে দেখেন বিএনপি তার লক্ষ্য এবং আদর্শ এখনো পুরোপুরি ঠিক করতে পারে না, তারা আসলে কি করবে। এই জায়গাতে একটা মিশ্র জাতীয় দল বিএনপি, এর মধ্যে এক্সট্রিম লেফট আছে, এক্সট্রিম রাইটও আছে, মিশ্র চিন্তার লোকও আছে, নানামুখী মুক্তিযোদ্ধা আছে, রাজাকারও আছে, ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। এই ধরনের একটা কংগ্লোমারেশন অফ মাল্টি চিন্তার লোকের যখন একটা প্ল্যাটফর্মে আসতে না পারে তার পরিণতি কি হয়, বিএনপি কিন্তু তার একটা বড় এক্সাম্পল। এবং এখানে দেখবেন কখনো কখনো আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু আওয়ামী লীগের একটা শ্রেণী চরিত্রের দিক থেকে একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কিন্তু বিএনপির সেই চারিত্রিক বৈশিষ্ট্যটি খুব অস্পষ্ট। কখনো কখনো মনে হয় ডানপন্থীর দিকে ঝুঁকছে, কখনো কখনো আমরা জানি দুটো দল সম্পর্কে দেখলেই ডানপন্থী মনে হবে, বাম দিকে আমি দেখলে হবে না, আমার দেখা না দেখা দিয়ে হবে না, বিএনপিকে ঠিক করতে হবে, জনগণ তাকে কোন দৃষ্টিতে দেখবে। এখানে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, দেখুন এই বিভ্রান্তি থেকে আপনি কিন্তু নিজেও বেরোতে পারলেন না, যে আপনি ডান দিক দিকে দেখলে তো হবে না, আপনি আসলে ডান দিকে থাকলেন, আমি ডান দিকে দেখবো, আপনি কোন দিকে আছেন সেটি হচ্ছে বড় কথা, আমি কোন দিক দিয়ে দেখছি সেটি বেশি জরুরি। সেটি বিএনপি একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি, আর আওয়ামী লীগকে বলা হয় সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টি, এটা চরিত্রগত। কিন্তু কখনো কখনো আমরা দেখেছি বিএনপির মধ্যে, যেমন ধরো এই যে গোলাম আজমের ব্যাপারটাই পরিষ্কার করতে পারলো না বিএনপি, আসলে তারা কি এটাতে তাদের অবস্থানটা কি, যুদ্ধাপরাধের বিচার। আজকে দেখেন, আমি ওই জন্য বলছি সংকটটা কিন্তু একেবারেই, আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করছি। আমি মনে করি যে বিএনপি একটি কার্যকর ইস্যু নিয়ে একটা নিয়মতান্ত্রিক পথে যদি আন্দোলনের পথে থাকে, জনগণের ইস্যুগুলো নিয়ে সরকারের যে ধরনের একটি সরকার দেশ চালাতে গেলে 1000 অন্তত তার অন্যায় কাজ করবে, এটা স্বাভাবিক, আমাদের দেশে মিসলিড করবেই। সেগুলো নিয়ে যদি নিয়মতান্ত্রিক পথে আন্দোলনের দিকে থাকে এবং তার আদর্শের জায়গাটি যদি স্পষ্ট এবং পরিষ্কার করে দেশের মানুষের কাছে, তাহলে ভবিষ্যতে ওই কিয়ামত পর্যন্ত কে ক্ষমতায় থাকতে চাইলো না চাইলো সেটি বড় কথা না। এই দেশে এই জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে, কে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মিস্টার শ্যামল দত্ত, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আজও সারা দেশে সকাল সন্ধ্যা একটি হরতাল রয়েছে। এই হরতালটি সম্পর্কে এই কথা বলা যায় যে হরতালের জন্য হরতাল করতে হবে বা হরতাল একটা ডাকতে হবে যে কোনো কারণে, সেটি করে আসলে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক অস্ত্রটিকে অনেক আগে থেকে নষ্ট করে ফেলা হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এটি যেন সকল রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মনে রাখেন। যার প্রসঙ্গে যাকে কেন্দ্র করে এই হরতাল, সেই আব্দুল লতিফ সিদ্দিকী সম্পর্কে শ্যামল দত্ত বলছিলেন, ভোরের কাগজ সম্পাদক, যে
তিনি ধর্ম নিয়ে কথা বলেছেন, আরও অনেক ইস্যু নিয়ে কথা বলেছেন, কিন্তু তার চাইতে তার যে বড় অপরাধ সেটিকে কেউ অ্যাড্রেস করছে না, যে তিনি নানাভাবে দুর্নীতি করেছেন এবং ন্যাক্কারজনকভাবে করেছেন, অসংখ্য দুর্নীতি করেছেন অসংখ্য ক্ষেত্রে, এবং সেগুলো নিয়ে সেগুলোর বিচার চাওয়া, তদন্ত করা, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার। এই প্রসঙ্গে বলতে গিয়ে আবার ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন যে সর্বাঙ্গে যখন ব্যথা তখন ওষুধটা কোথায় দেয়া হবে। কাজেই তিনি মনে করেন তার ভাষায় যে সরকারের অন্যান্য মন্ত্রীরাও দুর্নীতি, পুরো সরকারই দুর্নীতিগ্রস্ত, সেখানে একজন লতিফ সিদ্দিকীর দুর্নীতি নিয়ে আলোচনাটা করা তাদের জন্য খুব জরুরি নয়। বিএনপি প্রসঙ্গে শ্যামল দত্ত বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে নির্ভর করে এই দলটি বিগত কয়েক মাস বা বিগত কয়েক বছর ধরে রাজনীতি করছে এবং আগামী দিনেও তারা রাজনীতিটা সেভাবেই করবার চেষ্টা করছে এখন পর্যন্ত, যেটি লক্ষণীয়, এবং এতে করে তাদের আগামী দিনে খুব একটা সুখকর কিছু হবে না, তাদের জন্য কল্যাণকর কিছু হবে না। আর সংলাপ নিয়ে বহুল আলোচনা, কারণ রাজনৈতিক যে সংকট বা সমাধান অনেকের চোখে আছে, সেটি সমাধান করবার জন্য সংলাপের প্রয়োজন, যেটি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সে প্রসঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন যে রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় বা তিনি যদি দেশ শাসন করতে চান, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে মনে করেন, তাহলে তাকে আসলে সংলাপ করতে হবে, এবং প্রতিপক্ষ যত খারাপই হোক না কেন, প্রতিপক্ষ তার যত বড় শত্রুই হোক না কেন। এবং দুজনে এই বিষয়টিতে মোটামুটি একমত যে বিএনপি বা আওয়ামী লীগ কেউ যদি কাউকে নিশ্চিহ্ন করতে চায় তাহলে সেটি আসলে সম্ভব হবে না। তবে এই নিশ্চিহ্ন করবার অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু উভয় পক্ষ থেকে আছে, এবং সেটি আসলে বাংলাদেশের রাজনীতিকে আজকে এরকম একটা নেতিবাচক জায়গায় এনে দাঁড় করিয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।